পেশাগত জীবনে অনেকেই একটি সাধারণ কিন্তু জটিল ধাঁধার সম্মুখীন হন। আয় বৃদ্ধির সাথে সাথে আর্থিক নিয়ন্ত্রণ যেন আরও কঠিন হয়ে ওঠে। বিশেষ করে বর্তমান মুদ্রাস্ফীতির সময়ে একটি সুস্পষ্ট ব্যবস্থাপনার অভাবে আর্থিক স্বাধীনতা একটি দূরবর্তী ধারণা বলে মনে হয়। কিন্তু এর মূল কারণ কি? সমস্যাটি প্রায়শই আয়ের পরিমাণে নয়, বরং অর্থ ব্যবস্থাপনার পদ্ধতিতে নিহিত। এই প্রশ্নটি কেবল একটি প্রশ্ন নয়, এটি আর্থিক পরিকল্পনার গভীরে থাকা একটি কাঠামোগত ত্রুটির প্রতিফলন। এর উত্তর খোঁজার অর্থ হল প্রচলিত মানসিকতার বাইরে গিয়ে অর্থ ব্যবস্থাপনার একটি ভিন্ন দর্শনকে বোঝা। আর সেই উত্তরটি একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে। অধিকাংশ মানুষ আর্থিকভাবে এই সমীকরণটি অনুসরণ করে। মাস শুরু হয় আয় দিয়ে, এরপর পুরো মাস জুড়ে প্রয়োজন ও ইচ্ছার পেছনে খরচ করা হয়। মাস শেষে যা কিছু অবশিষ্ট থাকে সেটাই সঞ্চয় হিসেবে বিবেচিত হয়। এই পদ্ধতিটি সঞ্চয়কে সম্পূর্ণভাবে পরিস্থিতির ওপর নির্ভরশীল করে তোলে এবং খরচের ওপর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে না। এটাই আর্থিক অস্থিতিশীলতার মূল কারণ। আর্থিক নিয়ন্ত্রণের আসল সূত্রটি হল এই সমীকরণটিকে উল্টে দেওয়া। সঞ্চয়কে খরচের পর অবশিষ্ট অংশ হিসেবে দেখার পরিবর্তে একে আয়ের পর প্রথম এবং প্রধান কাজ হিসেবে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রথমেই সরিয়ে রাখতে হবে। এরপর যা বাকি থাকবে জীবনযাত্রার সমস্ত খরচকে তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এই একটিমাত্র পরিবর্তনই একটি সুশৃঙ্খল আর্থিক জীবনের ভিত্তি স্থাপন করে। এখন প্রশ্ন হল, এই নতুন সূত্রটিকে বাস্তবে কিভাবে প্রয়োগ করা সম্ভব? এর জন্য কেবল ইচ্ছার শক্তির উপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন একটি স্বয়ংক্রিয় এবং সুশৃঙ্খল পদ্ধতির, যা আবেগ বা পরিস্থিতির ঊর্ধ্বে উঠে কাজ করবে। কারণ দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি কার্যকরী সিস্টেমের কোনো বিকল্প নেই। আর্থিক শৃঙ্খলাকে প্রায়শই ব্যয় সংকোচনের সাথে গুলিয়ে ফেলা হয়, কিন্তু এর আসল অর্থ ভিন্ন। এর উদ্দেশ্য জীবনকে সীমাবদ্ধ করা নয়, বরং অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। প্রতিটি টাকাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে নিয়োগ করাই এর মূল কাজ, যাতে অর্থ উদ্দেশ্যহীনভাবে খরচ না হয়ে সম্পদ তৈরিতে নিয়োজিত থাকে। এটি অনেকটা একটি স্থাপত্য পরিকল্পনার মতো, যা আর্থিক স্বাধীনতার কাঠামো নির্মাণ করে। এই মূল সূত্রটিকে বাস্তবে প্রয়োগ করার জন্য একটি পরীক্ষিত গাণিতিক মডেল রয়েছে। এই মডেলটি আয়কে বিভিন্ন খাতে ভাগ করার একটি সুস্পষ্ট নির্দেশনা দেয়, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অনেক সহজ করে তোলে। আগে সঞ্চয় করার নীতিকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে কার্যকরী এবং সরল উপায় হল এই 50-30-20 নিয়ম। এই নিয়ম অনুসারে মোট আয়কে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়: অপরিহার্য প্রয়োজন, ব্যক্তিগত ইচ্ছা এবং সঞ্চয়। এই বিভাজন আর্থিক পরিকল্পনায় একটি স্বচ্ছ এবং কাঠামোবদ্ধ রূপ দেয়। উদাহরণস্বরূপ, ধরা যাক মাসিক আয় 40,000 টাকা। এই নিয়ম অনুযায়ী আয়ের সাথে সাথেই এর 20% অর্থাৎ 8,000 টাকা সঞ্চয়ের জন্য আলাদা করে রাখতে হবে। বাকি 32,000 টাকার মধ্যে 50% বা 20,000 টাকা যাবে অপরিহার্য প্রয়োজনের জন্য এবং 30% বা 12,000 টাকা থাকবে ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য। এই কাঠামোটি খরচের একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত সীমা নির্ধারণ করে দেয়। এই মডেলটির কার্যকারিতা নির্ভর করে প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্যটি স্পষ্টভাবে বোঝার উপর। প্রয়োজন হল সেই সব খরচ যা জীবন ধারণের জন্য অপরিহার্য, যেমন বাসা ভাড়া, খাবার বা যাতায়াত। অন্যদিকে ইচ্ছা হল সেই সব খরচ যা জীবনযাত্রার মান উন্নত করে কিন্তু অত্যাবশ্যকীয় নয়, যেমন বাইরে খাওয়া বা দামি গ্যাজেট কেনা। এই পার্থক্যটি করতে পারাই সফল অর্থব্যবস্থাপনার মূল ভিত্তি। সম্পদ গঠনের প্রক্রিয়া শুরু করার আগে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। জীবনের যে কোনো আকস্মিকতার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই একটি টেকসই আর্থিক পরিকল্পনার প্রথম ধাপ। সঞ্চয়ের যে 20% অংশ আলাদা করা হয়েছে তার প্রথম এবং প্রধান কাজই হল এই সুরক্ষা বলয়টি তৈরি করা। জরুরি তহবিলকে একটি আর্থিক অগ্নি নির্বাপক যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, বরং সংকটময় মুহূর্তে, যেমন হঠাৎ চাকরিচ্যুতি বা চিকিৎসা ব্যয়, ঋণগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা। এটি একটি আর্থিক ঢাল যা যে কোনো ঝড়ের সময় আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। একটি জরুরি তহবিলের আদর্শ আকার হল অন্তত 3 থেকে 6 মাসের অপরিহার্য জীবনযাত্রার খরচের সমান। যদি আয়ের উৎস স্থিতিশীল এবং নিশ্চিত হয় তবে 3 মাসের খরচ যথেষ্ট হতে পারে। কিন্তু আয়ে যদি অনিয়মিত হয় অথবা পরিবারের নির্ভরশীল সদস্যের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে 6 মাসের সমপরিমাণ অর্থ জমা রাখাই অধিকতর নিরাপদ। এই তহবিলের কার্যকারিতা নির্ভর করে এর সঠিক ব্যবহারের ওপর। এর উদ্দেশ্য হল অপ্রত্যাশিত সংকট মোকাবেলা করা, যেমন হঠাৎ চাকরি হারানো বা বড় কোনো চিকিৎসা ব্যয়।
একটি সত্যিকারের জরুরি অবস্থা, কিন্তু পরিকল্পিত কোনো খরচ যেমন উৎসবের কেনাকাটা বা নতুন ফোন কেনা এর অন্তর্ভুক্ত নয়। এই পার্থক্যটি স্পষ্ট না থাকলে তহবিলের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। জরুরি তহবিলের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ: নিরাপত্তা এবং তারল্য। তারল্য মানে প্রয়োজনের মুহূর্তে দ্রুত নগদ টাকা হাতে পাওয়ার ক্ষমতা। এ কারণে এই অর্থ শেয়ার বাজার বা জমির মতো সম্পদে রাখা উচিত নয়, কারণ এগুলো সহজে নগদ করা যায় না। এর জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হল একটি পৃথক ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, যেখান থেকে কোনো জরিমানা বা বাধা ছাড়াই টাকা তোলা সম্ভব। আর্থিক সুরক্ষার এই প্রথম স্তরটি, অর্থাৎ জরুরি তহবিল তৈরি হয়ে যাওয়ার পর সঞ্চয়ের উদ্দেশ্য পরিবর্তিত হয়। এখন সময় রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে সম্পদ গঠনের দিকে মনোনিবেশ করার। এতদিন যে 20% সঞ্চয় সুরক্ষা বলয় তৈরিতে ব্যবহৃত হচ্ছিল, এখন থেকে তা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য কাজ করবে। জরুরি তহবিল পূর্ণ হওয়ার পর প্রতি মাসের সঞ্চয়কে আর অলসভাবে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। এখন রক্ষণাত্মক বা ডিফেন্সিভ অবস্থান থেকে আক্রমণাত্মক বা অফেন্সিভ ধাপে যাওয়ার সময়, অর্থাৎ সঞ্চয়কে বিনিয়োগের মাধ্যমে সময়ের সাথে সাথে বহুগুণ বৃদ্ধি করার প্রক্রিয়া শুরু করতে হবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য দুটি জনপ্রিয় এবং তুলনামূলকভাবে নিরাপদ মাধ্যম হল সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিট। সঞ্চয়পত্র যেহেতু সরকারের দ্বারা সমর্থিত, তাই এতে ঝুঁকির পরিমাণ প্রায় শূন্য এবং মুনাফার হারও আগে থেকে নির্ধারিত ও স্থিতিশীল থাকে। অন্যদিকে ফিক্সড ডিপোজিট তারল্য বা লিকুইডিটির দিক থেকে বেশি সুবিধাজনক এবং এর বিপরীতে প্রয়োজনে ঋণ নেওয়ার সুযোগও থাকে। নিজের লক্ষ্য এবং সময়সীমার ওপর ভিত্তি করে এই দুটির মধ্যে একটি কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। এই পুরো আলোচনাকে যদি একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তবে এটি কেবল অর্থ ব্যবস্থাপনার কিছু কৌশল নয়, এটি আসলে আর্থিক স্বাধীনতা অর্জনের একটি দর্শন, যেখানে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা শেষ পর্যন্ত মুক্তির পথ তৈরি করে। বাজেটকে প্রায়শই একটি সীমাবদ্ধতা হিসেবে দেখা হয়, যা একটি ভুল ধারণা। এটি আসলে একটি নীল নকশা বা ব্লুপ্রিন্ট, যা দেখায় কিভাবে বর্তমান সম্পদ ব্যবহার করে কাঙ্ক্ষিত আর্থিক ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। এটি নিয়ন্ত্রণ আরোপ করে না, বরং অর্থের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করে। পরিশেষে আর্থিক শৃঙ্খলাকে একটি বোঝা হিসেবে না দেখে একে স্বাধীনতার প্রথম ধাপ হিসেবে গ্রহণ করা উচিত। কারণ যখন অর্থের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, কেবল তখনই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোনো ভয় বা সীমাবদ্ধতা ছাড়াই নেওয়া সম্ভব হয়, আর সেখানেই নিহিত রয়েছে প্রকৃত আর্থিক মুক্তি।